কল্পনা করি নাই যে আমার সাথে উনি এত বাজে একটা কাজ করবে। আমার কত সুন্দর একটা জীবন ছিল, হ্যাঁ আমি আমার নষ্ট করে দিয়েছে। আমি এখন মানে পাগল পাগল হয়ে গেছি। আমি কি করবো, আমি কিচ্ছু জানি না। আমি ওনার স্টুডেন্ট সবাইকে একসাথে পড়াইতো, কিন্তু আমাকে পড়ানোর সময় একা পড়াইতে নিয়ে যেত অন্য রুমে। আমাকে বলা হয়েছে আমার সারা শরীরে আমাকে এসিড দিবে। যে আমার আমার কিসের তো অহংকার যে ওনাকে বাধা দিতাম, আমার কিসের তো অহংকার। উনি যখন আমার টাচ করছে মানে তখন মনে হইতেছে আল্লাহর আরশটা ভেঙে আমার উপরে পড়ছে। মানে আমার এত খারাপ লাগতেছে। 3 বেলা আমারে আমি পেট ভরে ভাত পর্যন্ত খাইতে পারতাম না। ওই যে বাসি তরকারি আছে না, বাসি তরকারি দিয়ে আমি ভাত খাইতাম। আচ্ছা, আপনার আম্মু এগুলো বুঝতো না? ছেলে না দেখে আমাকে আন্টি মানে পড়াইছে, বিয়ে ঠিক করছে। ছেলে না দেখেই আপনাদের বিয়ে কনফার্ম হয়ে গেছে? আব্বু যে প্রতিদিন মাছ মারা টাকা দিত, এই টাকা উনারে দিছে। উনি খাট কিনছে, স্টিলের শোকেস কিনছে, তারপর আলনা কিনছে, আর কি জানি কিনছে। আপনার হাজবেন্ডও যৌতুকের জন্য প্রেশার দিছে? এরকম মানুষগুলো শিক্ষক কিভাবে হয় আমি মাথায় ঢোকে না। মানে আপনার ঠিক করে। জন্ম 2007 সালে, দুই হ্যাঁ হাজার হ্যাঁ। সাতই আপনার জন্ম, তাহলে 14 বছর বয়স আপনার। আমার বিয়ে যে সময় হয়েছিল ওই সময় আমি মাত্র 10-এ উঠি। তখন আমারে আমার হাতে টাকার বান্ডেল গুলো দিছে। বিশেষ করে না, আমার মনে হইতেছে আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি বা। ফেব্রুয়ারি 13 তারিখের দিকে আমার কাছে একটা ইমেল আসে। ইমেলটা পাঠিয়েছে একটা মেয়ে। ইমেলে সে লিখেছে তার জীবনে সে অনেকগুলো অপরাধের শিকার, তার জীবনটা সম্পূর্ণ একটা ট্র্যাজেডি, আর সে এই ঘটনাটা সবার সাথে শেয়ার করতে চায়। নিচে সে ছোট্ট করে তার নিজের ঘটে যাওয়া ঘটনাটা লিখে পাঠিয়েছে। ঘটনাটা পড়ার পর আমি রীতিমতো একদম হয়ে যাই যে একটা মানুষের জীবনে এরকম ট্র্যাজেডিও থাকতে পারে। একটার পর একটা খারাপ ঘটনা মানুষের লাইফে কিভাবে ঘটে। তো বেসিক্যালি যেটা হয়, সে একদম যখন ছোট ছিল 8-10 বছর বয়স, তখন সে তার নিজের আপন বোন জামাই অর্থাৎ দুলাভাইয়ের দ্বারা কন্টিনিউয়াসলি সেক্সুয়ালি অ্যাসল্টেড হয় অনেক অনেক দিন যাবত। আর মানে এটা থেকে তাকে বাঁচানোর জন্য তার প্যারেন্টস তাকে বিয়ে দিয়ে দেয় খুব কম বয়সে। তখন তার বয়স ছিল 14 বছরের মতো। আর শ্বশুর বাড়িতেও সে কী ধরনের যে টর্চার ফেস করে সেটা আমি নাই বলি, পুরোটা ঘটনা যার সাথে ঘটেছে তার মুখেই শুনুন। তার সাথে যে আমি কথা বলেছি গুগল মিটে, এই কথা বলার রেকর্ডিংটাই আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি। তো রেকর্ডিং শুরু করলাম। রেকর্ডিং পারপাসে আমি আপনাকে আবার মনে করে দিয়েছি পুরোটা কল আমি রেকর্ড করতেছি। তো আমাদের এই কথার মাঝখানে যা যা রেকর্ড হবে সেখানে আননেসেসারি পার্টগুলো কেটে আমি এটার একটা ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করব, ঠিক আছে? তো আর আপনি যেহেতু বলেছেন শুরুতেই আপনার নাম আর পরিচয় কোনোটাই আপনি প্রকাশ করতে চান না, তাই আমি আপনাকে পুরোটা সময় একটা ছদ্মনাম দিচ্ছি। আপাতত নাম দিলাম রিতা, ঠিক আছে? তো আপনাকে রিতা নামে আমি সম্বোধন করব, ঠিক আছে? আর আপনার কণ্ঠস্বর আমি চেঞ্জ করে দিব, ছবিটা যেটা আছে সেটাও ব্লার করে দিব। সো আপনার আইডেন্টিটি প্রকাশ পাবে না। আপনার নিজের যে ঘটনাটা, যে অপরাধের কথা আপনি বলছিলেন যে আপনার সাথে যে অপরাধ হয়ে গেছে, সেই কথাগুলো আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে আপনার মন মতো বলতে পারেন, ঠিক আছে? তো শুরু করেন। রিতা, আপনার ঘটনা শুনবো এখন। আম, আমি আমার যখন 10 বছর ছিল, 10 এরকম, মানে আমি বড় হইতেছি, তখন আমার মানে আমার ভাইয়া, দোলা ভাই, আমার আমরা বাড়িতে বেড়াইতে আসতো আর কি, কাছাকাছি একই গ্রাম আর কি। তখন দেখতাম আমাকে মানে আলাদা নজরে দেখতো। এগুলো আমি পাত্তা দিতাম না। ভাই আমার যেহেতু ভাই নাই, আমি ভাইয়ার মতোই দেখতাম। আচ্ছা। আপনার আপন দুলাভাই মানে আপনার নিজের বড় বোনের জামাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যালো। হ্যাঁ, আমি শুনতেছি, বলেন। তারপরে হচ্ছে এগুলো আমি পাত্তা দিতাম না। তো এরকম করে আস্তে আস্তে মানে আমার আমার এই বিষয়গুলোর জন্য আমি ওনার কাছে যখন আমি বুঝতে পারি যে আমার 10 বছর বয়সে যখন আমি বুঝতে পারি যে আমার দিকে ওনার একটা কুনজর আছে, তখন আমি ওনার সামনে যাইতাম না। বা আমি অনেক ছোট থেকে পর্দা সবসময় পর্দা আড়ালে থাকতাম আর কি। বেপরদা বা অশ্লীলতা আমার মাঝে ছিল না, কখনোই ছিল না। আমার যেহেতু ভাই নাই, ওনাকে আমি ভাইয়ের মতোই দেখতাম। আমি যখন ছোট ছিলাম উনিই আমাকে, আমি শুনছি আমার মা চাচি থেকে যে উনি আমাকে আমার বাড়িতে আসলে আমাকে কোলে নিতেন, বোনের মতো আদর করতেন। তো আমি কল্পনা করি নাই যে আমার সাথে উনি এত বাজে একটা কাজ করবে। আমি ক্লাস এইটে ক্লাস এইটে ফাইনাল জিএসসি পরীক্ষা দিয়ে সেরা
ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম কি, ওনারা ব্রাহ্মণবাড়িয়া বাসায় থাকে, আমাকে নিয়ে গেছিল বলে ভুল হবে, আমাকে নিয়ে এই যে আমি ওনার সামনে যাইতাম না, আমরা বাসায় আসলে কেমন আছেন জিজ্ঞেস করতাম না, বা সামনে যেতাম না, সামনে আসলে ইগনোর করতাম। কারণ আমার এগুলো, আমার ওনার সামনে গেলে এগুলো আমার মনে পড়তো, আমার ঘৃণা লাগতো আর কি, যেহেতু আমি ছোট আছিলাম, আমার এগুলো আমার অনেক খারাপ লাগতো, কারোর কাছে শেয়ার করতে পারতাম না। তো আমি আচ্ছা। এরকম করতাম আর কি। তো আমি এইটে জেএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার আম্মুকে কল দিছে যে পাস করছে, ওই সময় আমি পাস করছি, বলছে হুম, হুম। আমার আম্মুকে ফোন ফোন করে বলছে যে তো এখন পাস করছে, তো ওর 9-এ অঙ্ক আছে, তারপর আমাকে আবার পরামর্শ দিছে হিসাব বিজ্ঞান, উনি আবার হিসাব বিজ্ঞানের টিচার, হিসাব বিজ্ঞান কমার্স নিতে আর কি। আমি ওনার আচ্ছা, কথা আচ্ছা, এক শুনে মিনিট। কমার্স নিছি। উনি কি পেশায় একজন দেখলাম যে শিক্ষক? ভাইয়া, উনি পেশায় একজন শিক্ষক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তারপর বলেন। তারপর আম্মুকে ফোন দিয়ে বলতো, আম্মু রাজি হতো না ওই সময়। আমি আম্মুকে বলতাম আর কি যে ভাইয়া আমার সাথে এমন এমন করে, আম্মু আমি তো ছোট ছিলাম না, সবকিছু আমি আবার মা ভক্ত, সবকিছু আমার সাথে শেয়ার করে দিতাম, বলতাম এমন এমন করে। ওই সময় তো আমি এইটে এইটে পাস করে ফেলছি, ওই সময় তো একটু বড় হয়েছে হুম। আর একটু বুঝছি। তারপরে ফোন করে বলতো আর কি, আমি যদি না চাইতাম, যদি আমার বাসায় না পাঠান তাহলে আমি এমন করব, মানে ব্ল্যাকমেইল করতো আর কি। আমার বোনের সাথে মানে অযথা ঝগড়া করতো। তারপর ওনার একটা বদ অভ্যাস কি জানেন, উনি অনেক অনেক রাগী, ওনার কথা মতো না চললে আমি আমি ঠিক মাঝরাতে। বুঝলাম না একটা জিনিস একটু কনফার্ম, একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার। ১ মিনিট। রিতা, ১ মিনিট, একটা জিনিস একটু কনফার্ম করা দরকার। উনি আপনার আম্মুকে কল দিয়ে বলতেছে বাসায় পাঠানোর জন্য। কাইন্ড অফ ব্ল্যাকমেইল করতেছে, যদি আপনি বাসায় না পাঠায়, ঠিক আছে, আপনাকে না পাঠানো হয়, তাইলে সে আপনার বড় বোনকে মারবে, এটা এরকম টাইপের টর্চার, মানে এরকম টাইপের ব্ল্যাকমেইল, তাই তো? মারবে না বলতে এরকম মানে বুঝাইতো না, শুধু ঝগড়া করতো, অকারণে ঝগড়া করতো, মানে আমার ঝগড়া আম্মুর করতো, সাথে এটা ঝগড়া করতো, ইনডিরেক্টলি অনেক বোঝানোর চেষ্টা রাগী করতো টাইপের অনেকটা। আছিল মানে ইনডিরেক্টলি করতো, ও ওই রাগ সময়। দেখাইতো, কিন্তু ডিরেক্টলি বলতো না। হ্যাঁ হ্যাঁ, ওই সময় আমার আপু আবার প্রেগনেন্ট আছিল। আম্মু আরো আমাকে দিছে যে আমার মেয়েটার যেহেতু পরীক্ষা দিয়েছে, বড় মেয়েটা একটু অসুস্থ, ও গেলেও হুম। তো আমার বড় মেয়েটার কাজে একটু সাহায্য হবে, বা ভালো লাগবে একা একা আমার, আহ, বা ওর থেকে ঝগড়া থেকেও একটু শান্তিতে থাকতে পারবে, আমি গেলে সবকিছুই ঠিকঠাক থাকবে আর কি। এই জন্য আম্মু রাজি হয়েছে, তারপর আমাকে নিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া। নিয়ে হুম। যাওয়ার পরে আপনার কয়েকদিন ভালোই আছিলাম। আমাকে সবাইকে একসাথে পড়াইতো, ওনার স্টুডেন্ট সবাইকে একসাথে পড়াইতো, কিন্তু আমাকে পড়ানোর সময় একা 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 পড়াইতে নিয়ে যেত অন্য রুমে। আমার আপু তো, বাবা আমার বড় মেয়ে তো অনেক সহজ সরল আছিল, এগুলো বুঝতো না। হ্যাঁ, এগুলো বুঝতো না, কিন্তু আপুর থেকে আমি অনেক ভালো বুঝতাম। আর আমাকে নিয়ে যাইতো, না গেলে এই শুরু হইতো ঝগড়াঝাঁটি। আমার সামনে আমার বোনের সাথে যদি এমন করে তাহলে আমার অবশ্যই খারাপ লাগবে, তো আমিও যাইতাম। তো যাওয়ার পরে আমার মানে পেট টাচ করতো আর কি। আমি কিভাবে বলতেছি, আমার শরীর কাঁপতেছে এখন। বাজে প্রশ্ন করতো, তো আমি এগুলো পাত্তা দিতাম না, বলতাম ভাই আপনি এমন করেন, আমি তো আপনাকে ভাইয়ের চোখে দেখি, বা এগুলো কইরেন না, এগুলো ভালো না। আমিও ওনারে এবার আপনাকে বলছি না, আলাদা আমি করে রুমে নিয়ে আমি যাইতো, সেখানে নিয়ে গিয়া আপনার টাচ করতো, আর উল্টাপাল্টা প্রশ্ন করতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে পড়ার নাম নিয়ে যাইতো আর কি, আসলে আমাকে পড়াইতো না, আমাকে এগুলো এগুলো করতো, যেহেতু আপু বাসায় থাকতো, আপুর সামনে তো আর এগুলো করা যাইতো না, তো আমাকে হুম। আলাদা বাসায় মানে অন্য রুমে নিয়ে যাইতো আর কি। আর আপনি তখন ক্লাস 8 মাত্র পাস করছেন। হ্যাঁ, 8 পাস করছি। 9-এ মানে ভর্তি হয় নাই আর কি। তারপরে উনার কাছে বই আছিল, যেহেতু উনি শিক্ষক, উনার কাছে বই আছিল, বলছে এই যে উনার তোমার বোনেরও যেহেতু অসুস্থ, উনারও একটু ইয়ে হইলো, তোমার সাথে দুই বোন একসাথে থাকবা, গল্প করবা, পাশাপাশি তোমার পড়াশোনাটাও হইলো, তুমি শহরে থাকবে, তোমাকে নিয়ে মানে আমাকে একটু ইয়া করতো আর কি, এরকম এরকম করতো। তো আমি আমি ওই সময় চাইতাম না, রাজি ছিলাম না। তারপর আম্মুর সাথে অনেক অশান্তি করতো, আমার আপুর সাথে অনেক অশান্তি করতাম। আম্মা আছে না, অনেক অনেক নরম নরম মনের মানুষ। আচ্ছা, আপনার আম্মু এগুলো বুঝতো না? আপনার আম্মু এগুলো বুঝতো না? বুঝেন না, আমার মাও আমার, আমি কি বল, মানে সে তো এটার মানে আমার বুঝতে মা পারার আমার কথা মা না এগুলো এটা? বুঝতো, কিন্তু আমার মারও কিছু করার ছিল না, মেয়ের জামাই বলে। তো আপনি কি মেয়ে না? আপনিও তো ছোট মেয়ে, তো আপনারও তো খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি, তো কয়েকদিন ভালো আছিল, তারপরে তো শুরু হয়েছে
এমন। তো মানে মাঝখান দিয়ে আমি ১ মাসের মতো আছিলাম ওখানে। অনেক মানে অতিরিক্ত করা শুরু করছে। আমি যদি মানে বাধা দিই, বেড টাচ করতো। আমি যদি বাধা দিতাম তাহলে কি করতো মানে উনি বটি নিয়ে অন্য রুমে যাইতো। ওড়না নিয়া তারপর সিলিং ফ্যানের সাথে ঝুলতে যাইতো। আমার বোনের সাথে আমার বোনের আঘাত করতে চাইতো। আমার এমনকি বলছে যে আমার সারা শরীরে অ্যাসিড মারবে। তারপর আমি ভয়ে ১ মাসের মতো ছিলাম আরকি। এই ১ মাসের কিসের ভিতরে জন্য এমন, এটা, এমন কিসের জন্য? ঘটনা যদি ঘটে। আপনি তারা টাচ করতে বাধা দিতেন তাইলেই কাজ করতো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমন কাজ করতো। উল্টাপাল্টা করতো আরকি। এরকম মানুষগুলো শিক্ষক তারপরে কিভাবে হয় আমি মাথায় আমি ঢোকে না। আমাকে সরাসরি দেখলে আর আমার ভিতরের কথাগুলো শুনলে আপনি বিশ্বাস করবেন না যে আমার ভিতরে এতগুলো কথা জমে আছে। আচ্ছা বলেন, সমস্যা নেই। আজকে যতক্ষণ সময় লাগে আমি আপনার কথা শুনবো। আপনি বলেন। তারপরে আমি আম্মুর কাছে বলছি, আপুর ফোন দিয়ে তো লুকিয়ে আম্মুকে ফোন দিছি। তারপরে বলছি আমি কান্নাকাটি মানে এতগুলো বুঝাইছি না যে এত কিছু ঘটনা হয়েছে আমি বুঝাইছি না। আমি শুধু বলছি আমার ভাল লাগে না বাসায় একা, একা। আমি আমি গ্রামে যাবো, আমাকে গ্রামে নিয়ে যাও। পরে আম্মু আসছে। আম্মু আসার পরে যে উনি হয়তো বুঝতে পারছে যে এ মানে আমি হয়তো আম্মুর কাছে সবকিছু শেয়ার করবো। তারপর আম্মুর সামনে থেকে আমারে ডাক দিয়ে নিছে। বাহিরে উঠানে নিছে। নিয়ে আসলে বলতেছে যে যা হওয়ার হইছে তুমি উনারে কিছু বইলো না। আর যদি বলো তাহলে তোমার খবর আছে। আচ্ছা আমি বলছি আচ্ছা ঠিক আছে বলবো না। তারপরে বাসায় চলে আসছি। ০.৫ ঘন্টা পরে আমরা রেডি হয়ে আমরা গ্রামের দিকে রওনা দেই আরকি। আমি সারাটা রাস্তা ব্রাহ্মণবাড়িয়া থেকে শহর থেকে গ্রামে আসতে প্রায় ১ ঘন্টার মতো সময় লাগে। আমি পুরোটা রাস্তা আম্মুর সাথে কান্না করতে, করতে মানে আমার ভিতরে যত কষ্ট আছে সবকিছু বলতে, বলতে আসছি। আম্মু তো মাথায় হাত দিয়ে ফেলছে যে আমার কি হবে বা আমার বড় বোনও প্রেগনেন্ট একটা বাচ্চা আছে। এত বছর সংসার করছে। আমার বড় মেয়েরও কি হবে বা এই মেয়েরও কি হবে? তারপরে আপনার এগুলো হ্যাঁ, হইছে। তারপরে আমি এগুলো বলছি, বাড়িতে আসছি। তো উনিও শুক্রবারে যেহেতু ফ্রি থাকতো, উনি শুক্রবারে গ্রামে আসতো। প্রতি শুক্রবারে গ্রামে আসতো। আ গ্রামে যেহেতু আমরা একই গ্রামে উনার বাবার বাড়ি, আমাদের বাড়ি। আমাদের বাড়িতে রাত্রে থাকতো আরকি। রাত্রে থাকতো আমাদের বাসায়। তো আম্মুর কাছে এগুলো বলার পরে আম্মুর মনেও তো অনেক কষ্ট আছে, তাই না? আম্মু উনার সাথে মানে আচ্ছা, আপনার বাবার কথা একবারও বলতেছেন না? আপনার বাবার কথা একবারও বলতেছেন না? আপনার বাবা কি আমার বাবা ওই সময় হচ্ছে ঢাকায় থাকে, হ্যাঁ? আমার বাবা কিচ্ছু জানে না। জানলেও যে আমার বাবা কিছু করবে, আমার বাবার এমন কিছু আমার বাবার যদি আপনি কি বলবো? আমার বাবার আপনি নিয়ে বিক্রি করে দিতে পারবেন কিন্তু কিচ্ছু বলতে পারব না। আমার বাবা হচ্ছে এমন সহজ সরল আরকি। আর আমার তো ভাই নাই। আমরা একদম মধ্যবিত্ত পরিবারের, হ্যাঁ? আ কিচ্ছু করার নাই। মানে টাকা নাই, ভাই নাই, বাবাও হচ্ছে এ আ সহজ সরল। আমাদের কোনো শক্তি নাই। আমরা চাইলেও কিছু করতে পারতাম না। আমার মেইন দুর্বলতা হচ্ছে এটা আরকি। আমার বাবা যদি আজকে একটু চালাক হইতো বা একটু খেয়াল রাখতো তাহলে হয়তো আমার আজকে এই দিন দেখতে হইতো না। যাই হোক বাবার উপর কোনো অভিযোগ নেই। হয়তো আমার কপালে আছিল এমন। তারপরে আমি বলি না, না, আপনার বাবা কি আচ্ছা আপনি শেষ পর্যন্ত যাই, তারপর বলেন। তারপরে বাসায় আসি। হ্যাঁ, তারপরে উনি আসতো। তারপর যেমনি হোক আমার আচরণে হয়তো বুঝতে পারছে যে আমি উনারে একটু হইলেও কিছু একটা বলছি। তারপরে উনি শুরু করছে যে আম্মুরে বুঝাইতে দিতেছে না যে আম্মু সবটা জানে। হুম, আম্মুরে বুঝাইতে দিতেছে না আম্মু সবটা জানে আর আম্মু উনারে বুঝাইতে দিতেছে না যে আম্মুও সবটা জানে। এমন একটা আরকি। হুম। কারো মনের কথা কাউরে বলতে পারতেছে না। উনি বাসায় আসতো, আমাদের বাড়িতে আসতো, আইসা রাগারাগি করতো। তারপর বাসায় যাইতো অকারণেই আম্মুকে রাত ১২টা বাজে ফোন দিত। ফোন দিয়ে এমন, এমন কথা বলতো যে এখনই আমি মানে হুদাই কোনো কিচ্ছু নাই, কোনো ঝগড়া নাই, কোনো কারণ নাই। হুদাই কল দিত যে আমি এখন মারা যাবো। আপনি এখন আসবেন, ব্রাহ্মণবাড়িয়া এখন আসবেন। আমার আম্মু এমন হইছে রাত্রে এশারের পরেও আমার আম্মু একা মহিলা মানুষ ব্রাহ্মণবাড়ি আসছে শুধু উনার কারণে। উনি বলছে আপনি না আসলে মানে অনেক রাগী আছিল। আপনি না আসলে আমি মরে যাবো। দা নিয়ে বটি নিয়ে যাইতো অন্য রুমে। তারপর সিলিং ফ্যানের সাথে ঝুলতে যাইতো। আমি উনাকে পায়ে ধরছি যে ভাইয়া আপনি বাসায় থাকতে। এরকম করলে আমি পায়ে ধরছি। ভাইয়া আপনি মানে এমন কইরেন এগুলা না। কেন করে মানে একটা মানুষ? বোঝাইতাম। আমি জানি না যে উনি মানে উনাকে আমি কেমনে বুঝাই যে উনি এমন। আমার আম্মু ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এগুলো সহ্য করে আসতেছে। আমি জানি না আমার আম্মু এখনো দোয়া করে যে আল্লাহ আমি থাকতে, থাকতে যে আমার বড় মেয়েটার মরণ হোক বা আমার মেয়ের মরণ দেখে গেলে হয়তো আমি মরলেও করে যে একটা পচবো এরকম।
মা বাবা মায়ের বড় সন্তান তো একটু বোকাশোকা টাইপের, এগুলো কিছু বোঝে না। উনি তো শিক্ষক না, মেয়েদের শহরে শহরে থাকে। শহরে তো মেয়েরা অশ্লীলতাও বেশি করে, মেয়েদের মাঝখানে সারাদিন থাকে, বুঝে নেই তো। উনি কি মানে গার্লস স্কুলের টিচার নাকি? টিচার বলতে টিউশন করা আর কি। মানে উনি আর টিউশন করে বলতে একটা ওনার পেশা কি? উনি আসলে কাজ কি করে? ওনার পেশা আছে না একটা? কাজ হচ্ছে একটা বেসরকারি স্কুলে টিচার আর টিউশন করা। মানে ওনার ইয়া অনেক, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া ওনার নাম ডাক অনেক আর কি। আচ্ছা, নাম বুঝতে ডাক পারছি। অনেক। বাসায় আমরা বাড়িতে আসলেও বাসায় গিয়ে অকারণে আমার আপুর সাথে অশান্তি করতো আর কি। আম্মু কান্নাকাটি করতো, আপু কান্নাকাটি করতো। তো এমন এমনই হয়েছে আর কি। তো এক পর্যায়ে আম্মু ভাবতেছে যে আমি যেহেতু সবকিছুর মূল, হয়তো আমাকে বিয়ে দিয়ে দিলে বা আমি বাসায় থেকে দূরে চলে গেলে আমার নিরাপত্তাটাও থাকলো। আমার হুম, একজন হুম। আমার হ্যাঁ, মানে আমি মানে নিরাপত্তা থাকতে সেফটির কথা পারবো চিন্তা এরকম করতেছে আরকি। আরকি। হ্যাঁ, মানে হ্যাঁ। সেফটির কথা চিন্তা সেফটির কথা করতেছে। চিন্তা করে, সেফটির কথা চিন্তা করে ওই সময় আমার কত ছিল? ১৪ এরকম হয়েছিল। ২০২১ সালে। আ আপনার বয়স তখন ১৪ বছর? হ্যাঁ, আমার বয়স অনুযায়ী আমি একটু পড়াশোনার দিক দিয়ে একটু এগিয়ে আছিলাম আরকি। তো আমার ২০২১ সালে মে মাসের ১৫ তারিখ, হ্যাঁ? ১৫ তারিখ, হুম। ১৫ তারিখ কিনা জানি না। কিন্তু ২০২১ সালে ছোট ঈদের পরের দিন হঠাৎ করে আমার বিয়ে। আচ্ছা, বিয়ের কাহিনীটা আগে বলি। তো এরকম আম্মু, নানুর সাথে শেয়ার করছে। তারপর আব্বু কিভাবে জানি শুনে ফেলছে, হ্যাঁ? আমার আব্বু তো অনেক সহজ সরল। আমাকে অনেক, আমি ২ নাম্বার মেয়ে ছিলাম। আমি হুবহুব আমার বাবার মতো হইছি। আমাকে একটু বেশি আদর করত। আমার আব্বু কিভাবে জানি শুনছে বা নানুর সাথে কলে কথা বলার সময় মেবি আচ্ছা, শুনছে। বিয়ের কথা কি আপনার বাবারা না জানায় হইতেছে? আমি আমি বলি, হ্যাঁ, এরকমই আমি বলি আপনাকে। আমার আব্বু ওই সময় বাড়িতে ছিল, তো আম্মু নানুর সাথে কান্নাকাটি করে বলছে আরকি, এরকম অবস্থা, এখন কি করব? আমার ২ টা মেয়েরই লাইফ নষ্ট। আমি এখন কি করব? পরে নানু তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বিয়ে দিয়ে দিবা। আমার বাবার বাড়ির কেউ জানে না। আমার আব্বু ওই সময় ঢাকায় আছে। তো হুট করে একদিন আমার আম্মুর মামা, হ্যাঁ, মামা কল দিছে যে এরকম আমাকে দেখতে আসবে, আমরা নিয়ে আসতেছি একটা সম্বন্ধ, অনেক ভালো সম্বন্ধ। তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে। ওই সময় আমরা আবার আপনার ঘর আপনার বাঁধছি নানা? নতুন। হ্যাঁ, আমার আম্মুর মামা, আমার নানা। সম্বন্ধ অনেক বড়লোক নাকি, উনারা বলছে। তো আম্মু বলছে আচ্ছা, আমার মেয়ে যদি সুখে থাকে আর নিরাপত্তা দিতে পারি তাইলেই হলো। আমার ২ টা মেয়েই বাঁচলো আরকি। আসছে। আমি তো মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক ভালো আছিলাম। সৌন্দর্যর দিক দিয়েও আমার কোনো কমতি ছিল না। আলহামদুলিল্লাহ, কোনো কমতি ছিল না। আমাকে এক দেখাতেই পছন্দ হয়েছে। আংটিও পরাই দিয়ে গেছে। অথচ ওরা ছেলে দেখে নাই। ছেলে ঢাকায় আছিল, বলছে ছেলে কাজে বিজি আছে, আসতে পারবে না। ছেলে না দেখে আমাকে আংটি মানে পরাইছে, বিয়ে ঠিক করছে। ছেলে না দেখেই আপনাদের বিয়ে কনফার্ম হয়ে গেছে। জাস্ট আপনারা হ্যাঁ, দেখছে, ছেলে আংটি ছবি। পরাইছে কনফার্ম। হ্যাঁ, হ্যাঁ। আমাকে পছন্দ হয়েছে। আ ছবি দেখছে। এখনকার ছেলেরা তো ছবি এডিট করে, বুঝছেন না? এডিট করে। তো আমার হুম, আম্মু আ বুঝছে নাই তো, আমার আম্মু তারা অনেক একটু বোকা বুঝছি সেপাট। এত এত আমার পরিবারটাই সচেতন না। একটু অন্যরকম, হ্যাঁ, একটু অন্যরকম। বুঝে নাই হয়তো। আমিও তো ছোট ছিলাম, আমার মাথায়ও হুম, এগুলো আসে নাই। এখনকার স্বাভাবিক। মেয়েরা বিয়ে নিয়ে কত কিছু করে, হ্যাঁ। তো আমি, যারা আমার ভালোর জন্য, আমি বুঝতাম যে আপনার আমার বয়স আম্মু যে, হিসাবে তো তাহলে এখনো পর্যন্ত আপনার 18 হয় নাই মনে হয় বয়স এখন আপনার। আপনি না, তো মনে হয় না, এখনো না। 18 হয় নাই। উহু। আপনার বয়স এখনো 18 হয়নি। আপনি এখনো হয়তো 17। হ্যাঁ, আমি বয়সের দিক দিয়ে পড়াশোনায় একটু এগিয়ে। আমার সমবয়সী বা আমার একটু বড়, আমার বড় যারা ওরা আমার ক্লাসে নিয়েছে। তারপরে হ ছেলে মানে এডিট করা ছবি আছিল আরকি, যেটা দেখে হুম। আমরা সবাই পছন্দ করছে। আমারও দেখানো হইছে। আচ্ছা, আমি বলছি যে ঠিক আছে। আমরা তো এত কিছু বুঝতাম না। আপনি তখন বলেন না যে আমি বিয়ে করব না বা আমার বিয়ে করার ইচ্ছা নাই এরকম কিছু? ওই ওই সময় তো আমার ভিতরেও একটা ভয় আছিল যে আমাকে বলা হয়েছে, জানেন, আমাকে বলা হয়েছে যে আমার সারা শরীরে আমাকে অ্যাসিড দিবে। আমার কিসের এত অহংকার যে উনাকে বাধা দিতাম, আমার কিসের এত অহংকার, আমি বাধা দেই কেন? কিন্তু আমার থেকে ২ ডবল সুন্দর আমার বড় বোন, যদি বিশ্বাস করেন। আমার থেকে আরো আচ্ছা। সুন্দর আমার বড় বোন। মানে আপনার যে দুলাভাই আছে সে যখন আপনার টাচ করতে আসতো আপনি বাধা দিতেন এই কারণে বলতো যে অহংকার কিসের অ্যাসিড দিয়ে পুড়ায় ফেলবো এসব বলে থ্রেট দিত। হ্যাঁ, 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 হ্যাঁ। আমার 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 কিসের এত অহংকার, আমার সৌন্দর্য নষ্ট করে দিবে। আর আমি যাতে আমার ফেস কাউকে না দেখাইতে পারি, এরকম একটা ইয়ে আরকি।
আচ্ছা, আপনার এই তারপরে বড় বোনের আমাকে বিয়ে যদি আপনার বাবা দিছে কিভাবে? মানে কি দেখে এই ছেলের কাছে বিয়ে দিছে এটা বলেন তো? আমার বড় বোন, বললাম না আমার থেকে 2 গুণ সুন্দর আমার বড় বোন। আমার বড় বোন যখন এসএসসি পাস করছে, ইন্টারে পড়ে নাই। আমার বোনকে পাশ একই গ্রামে আছিল, তো একই গ্রামে আছিল আমার। হুম, উনি আবার আমার কি জানি লাগে, মানে আত্মীয়, আমরা এক বুঝতে পারছি বংশ, কোন এক দূরসম্পর্কের কোনো বংশ, একটা আত্মীয় হয়। এক বংশ, আত্মীয় লাগে। উনি উনি স্টুডেন্ট থাকতে উনি টিউশন করতো ওনার কাছে। আমার বোন হুম, প্রাইভেট পড়তো, আমার বোন চাচাতো ভাই বোন সবাই ওনার কাছে প্রাইভেট পড়তো। ওখান হুম, থেকে আমার বোনরে পছন্দ করতো। হুম, পছন্দ করতো ওনার ফ্যামিলি একটু মানে উচ্চ আর কি। আর বুঝছি। আমার একটু আব্বু ওই ধনী সময়, পরিবার একটু। হুম 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 আর আমার আব্বু ওই সময় কৃষি কাজ করতো, মাছ মারতো হুম, বিলের হুম, মধ্যে, কৃষি কাজ করতো। আমরা আর্থিক অবস্থা ওই সময় অনেক অনেক খারাপ আছিল। 2014 সাল, হ্যাঁ। হুম, তো আপু অনেক সুন্দর ছিল, আপুকে দেখে পছন্দ করছে। আম্মুর কাছে বলছে। আম্মু রাজি হয়েছে না, যেহেতু গ্রামে, একই গ্রামে আম্মু রাজি হয়েছে না। উনার মা বাবাও রাজি না যে উনার ছেলে যেহেতু শিক্ষিত, হুম, অনেক দেখতে শুনতে ভালো, উনার পরিবারও উচ্চ লেভেলের, হুম, আমার আপুর থেকে আরো 2 গুণ সুন্দর, বড় লোক, মানে সব দিক হুম, দিয়ে আমার আপুর থেকে আরো ভালো পাইবো। এই আশায় হুম। আমার আপুকে উনারা বিয়ে করাতে রাজি না। তারপর উনি, বলছিলাম না উনি অনেক রাগী জেদি। উনি উনি আমার আম্মুরে বলছে যদি উনার কাছে বিয়ে না দেয় তো উনি মারা যাইব, যে কোনো একটা দুর্ঘটনা করব। উনি এই ভয়ে কিছু হইলে ওনার নিজের মানে নিজের ডেথ টেট দেয় কেন কিসের জন্য? কিছু হইলে হ্যাঁ, আমি মারা যাব নিজের, মানে কিছু হইলে হ্যাঁ, আমি মারা যাবো, এটা কোনো যেখানে কথা? আমার ফ্যামিলি মনে করছে। আমি আবার আপুর সবকিছু আমি আম্মুরে জিজ্ঞেস করছি যে আপুর বিয়ে কিভাবে হয়েছে। ওই সময় তো আমি অনেক ছোট আছিলাম, 2014 সালে হুম, হুম, অনেক ছোট হুম, ছিলাম। তারপর আম্মু সবকিছু বলছে আর কি। বলছে যে ওনার কাছে যদি বিয়ে না দেই তাহলে, আম্মু বলতেছে আর কি, যদি বিয়ে না দেই তাহলে বলছে মারা যাবে। আর ওনার মা বাবা বলছে যদি ওনার ছেলের কোনো ক্ষতি হয় তাহলে হুম। আমাদের কোনো অস্তিত্ব রাখবে না। এখন আমার আমার ফ্যামিলি তো একদম নর্মাল, ভীতু, ভীতু বললেই চলে। বুঝতে পারছি। কারণ আমার আব্বু, হ্যাঁ, অনেকটা মানে ভয় বলছে তো পেয়ে আমার গেছে। আব্বু, হ্যাঁ, ভীতু বললেই চলে। হুম। যদি কিছু করে ফেলে, অনেক রাগে যদি কিছু করে ফেলে তাহলে কি হবে, এই চিন্তা করে ওনার কাছে রাত্রে, আমার মনে আছে, রাত্রে 12টা বাজে আপুর বিয়ে হয়েছে, আমরা বাড়িতে 12টা বাজে বিয়ে হয়েছে। ওই সময়ও ওনার আম্মা আব্বু রাজি আছিল না। ওনার আম্মা আব্বু আমার আপুকে বিয়ে করাইতে রাজিও আছিল না। আবার বলছে যে কোনো, আমার ছেলে যদি কোনো ইয়ে, মানে কোনো দুর্ঘটনা করে তাহলে সব দোষ আমাদের। মানে বিয়ে দিতে রাজি না কিন্তু আবার দুর্ঘটনা দিলে দায় নিতে হবে। এটা কেমন কথা? হ্যাঁ, তো নিজের ছেলে এরকম। আর আটকে ওনার নিতে ছেলে পারে। তো আমার আপুর জন্য পাগল। ওই সময় কি বলছে, তারপর আমরা বাড়িতে আসছিল 1 বছর 2 বছরের মতো আসছিল, তারপর ওনার সাথে বিবাড়িয়া নিয়ে গেছে, বাসায় নিয়ে গেছে। হুম। আম্মুকে বলছিল যে আপনার মেয়ের আমি কোনোদিন কষ্ট দিব না, বা আহ, সুখে রাখবো, সুখে রাখবো। খুব সুখে রাখছে। ওনার ওর সবকিছু আমি, হ্যাঁ। তারপরে আম্মু বলছে যে ঠিক আছে। তারপরে রাজি হয়েছে, ভয়ে ভয়ে রাজি হয়েছে আমার আব্বু, তারা সবাই রাজি হয়েছে। তো বিয়ে হয়েছে 2 বছর পরে আপুরে বাসায় নিছে। ওখানে ওরা 1-2 বছর মনে হয় একটু ভালো ছিল, তারপরে শুরু হয়েছে অশান্তি। হ্যাঁ, অশান্তি আমার এই যৌতুকের জন্য, হ্যাঁ। ও নতুন নতুন বাসায় আছিল, ফার্নিচার নাই, উনিও স্টুডেন্ট যৌতুকও আছিল। দিতে হবে? আহ, মানে সে তো নিজেই পছন্দ করে বিয়ে হ্যাঁ, করছে, এজন্য যৌতুক কেন দিতে হবে? তারপর শুনেন না, আমার আব্বু বলছিলাম না কৃষি কাজ করে, মাছ মাছ ধরে। আমার আব্বু ওই সময়, আম্মু টাকা জমাইতো, ওই টাকা জমাইতো। তারপর আবার আমার আম্মু গরু পালতো, এখনো আমরা গরু পালি। আমি গরুর সাথেই বসে আছি নেটওয়ার্কের জন্য, হ্যাঁ। আমার আম্মু গরু পালতো, গরু ওই আমলে গরু বিক্রি করছে আমার আম্মুর জমানো টাকা। আব্বু যে প্রতিদিন মাছ মারা টাকা দিত, এই টাকা উনারে দিছে। উনি খাট কিনছে, স্টিলের শোকেস কিনছে, তারপর আলনা কিনছে, আর কি জানি কিনছে, হ্যাঁ, আমার আব্বুর এই টাকা দিয়ে। ওরা ফ্যামিলি অনেক ধনী, রিচ মানুষ, বড়লোক মানুষ, তাদের যৌতুক লাগে, আবার নিজেই পছন্দ করে বিয়ে করতেছে। কোন হুম, লেভেলের হিপোক্রেট! মানে আমি গেলে আপনার যে দুলাভাই আছে না, সবার আগে ওর গাল বড় 2টা লাগাবো আমি সবার আগে। আমি যদি সামনাসামনি কোনো হইতাম। যাই হোক, বলেন। আমার আপনার নিজের জীবন, কথা বলেন। আমার কত সুন্দর একটা জীবন ছিল, হ্যাঁ। আমি একটা ফুল ছিলাম, আমার নষ্ট করে দিয়েছে। আমি এখন মানে পাগল, পাগল হয়ে গেছি। আমি কি করবো আমি কিচ্ছু জানি না। আমি এখনো, আমি মেন্টালি সুস্থ, সুস্থ হয়েছি না, এখনো সুস্থ হয়েছি না। তারপর আমার কথা বলি আমি,
তো ছেলে ছেলে তো দেখছে এডিট করার পিকচার দেখছে, তো, দেখে পছন্দ হয়েছে, তো রাজি হয়েছে ছেলে, আমারও দেখাইছে, আমিও রাজি হয়েছি। তারপরে বলছে ঈদের পরে, ছোট ঈদের পরে 2021 সালে, হ্যাঁ, মে মাসে মনে হয়, মে মাসের 15 অথবা 16 তারিখ ছোট ঈদ ছিল। ছোট ঈদের পরের দিন হঠাৎ বলছে যে আমার ওই দিন বিয়ে বিয়ে করাবে আর কি। ওই সময় আমার আব্বু, যেদিন আল্লাহর কি রহমত, যেদিন আমাকে ওইখান, ওরা বাড়ি আছিল কুমিল্লা, হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি, হুম আমাকে যেদিন দেখতে আসবে ওই দিন আমার আব্বু ঢাকা থেকে বাড়িতে আসছে, অথচ আমার আব্বু জানাই আসে নাই বা আমরাও জানাইছি না যে আমাকে ওই দিন দেখতে আসবে। আমার বাড়ি ঘর অনেক ছড়ানো, ঘর ভাঙ্গা ছিল, নতুন ঘর তুলতেছে। তো ওর আব্বু বলছে না যে আমি আজকে বাড়িতে আসতেছি, বা আমাদের পরিবার থেকেও বলছে না যে দেখতে আসতেছে। আমার আম্মু মনে করছে যে দেখতে আসবে, পছন্দ ও হয় না না হয়, হুম শুধু শুধু হুম আমার আব্বু অত একটু গুরুত্ব অস্থির দেয় নাই, টাইপের আর কি। হ্যাঁ, শুধু অস্থির শুধু টাইপের আর কি খামাখা জন্য হয়েছে। ডাকায় আনবো। হ্যাঁ, টেনশন করবে, আর আমি তো অনেক আদুরের মেয়ে ছিলাম, অনেক টেনশন করবে, হয়তো আসতে চাইবে, সহজ সরল মানুষ, ঢাকা থেকে আসতে সুস্থভাবে আসতে পারবে কিনা, মানে এই কথা চিন্তা করে না আব্বু আর জানাইছে না। তো আব্বু আসছে, আব্বু একদিক দিয়ে আমরা ঘরে ঢুকছে, আর একদিক দিয়ে আমার চাচি তারা ঘরে, যেহেতু আমরা ঘর ভাঙ্গা ছিল, আমার চাচি তারা ঘরে আমাকে দেখতে আসছিল আর কি। আব্বু একদিক দিয়ে, হুম আমরা ঘরে ঢুকছে, আরেক দিক দিয়ে আমার চাচি তারা ঘরে, ওরা আসছে আমাকে দেখতে, হ্যাঁ। আমার চাচাতো বোন আমার সাজাইতেছিল, শাড়ি পরাইতেছিল। তো আসছে, তারপরে আব্বু তো আসে, মানে এসে একদম অবাক যে কি কি হইতাছে, আমার না জানে আমার মেয়েরে বিয়ে দিতেছে, কি হইতাছে এসব। মানে বিয়ে দেওয়ার তো আসলে প্ল্যান ছিল না, যাই যাক, আসলে জাস্ট ভাবছিল যে দেখতে আসবে এই। হ্যাঁ হ্যাঁ, তো পছন্দ হয়েছে, আমাকে একটা রিং পরায় দিয়া গেছে। এইটাই তো আবার ভাইয়ার, আমার দোলা ভাই যে, ওনার আমি ভাইয়াই ডাকি, এখনো ভাইয়া ডাকি, হুম এখনো আমি ভাইয়াই ডাকি। ওনারে কুত্তা টাকা তো উচিত। উনি, উনারে জানাইছে না, মনে করছে আমার আম্মু তারা এতই এতই বলদ, আমি এখনো উনার দোষী। আমার আম্মুরে যখন আমি এগুলো দোষী, তো আমার আম্মুর তো কিছু বলার নাই আসলে, আমি তো বলি সঠিক কথাই বলি। আমার আম্মু একদিন রাত্রেবেলা, আমি যখন কান্না করতেছি, পাগল প্রায় হয়ে গেছিলাম, আমার আম্মু রাত্রেবেলা বোরকা নিয়ে বাইরে হয়ে গেছে, তুই যদি আর একদিন আমাকে এগুলো বলস, তাহলে আমি সত্যি সত্যি ট্রেনের নিচে পড়ে যাবো, আমি কি করব। তারপর আমি আম্মুর পায়ে ধরে বলছি, তুমি ময়ূরও না, আমি আর তোমাকে আর কোনোদিন দোষ দিব না, যে আমার কপালে আসছিল শেষ, আমি কোনোদিন কিছু বলবো না। আমার আম্মু এরকম আসছিল আর কি। তো আমার আম্মু মনে করছে, ওনারা যেহেতু অনেক বড় লোক, বাড়িয়েছিল কুমিল্লা, উনি হুম ঢাকায় থাকতো, ইলেকট্রনিক কাজ করতো আর কি। তারপর আমার বিয়ে ঠিক হয়েছে, ঈদের পরের দিন আমার বিয়ে হয়েছে। আমি ঈদে, যে ছেলে আসছে, হ্যাঁ, আমাকে বিয়ে, কোনো অনুষ্ঠান হয়নি, যেহেতু আমরা একটু নিম্নবিত্ত ফ্যামিলির আছিলাম। ওনারা হুম বলছে যে কোনো ঝামেলা করার দরকার নাই, শুধু আমরা মেয়েটা উঠাই নিয়ে যাবো। ঈদের ঈদের ছুটিতে ছেলে বাড়িতে আসছে, তো আমরা বাড়িতে ঈদের পরের দিন আসছে, ঈদের দিন বিকালেই তারা, আমরা বাড়িতে আমার যে, আমার নানু বাড়ির খালামণি, মামা মামানি তারা আসছে, ছেলে আসছে আমরা বাড়ি বিয়ের দিন। সবাই দেখে তো সরাসরি তো বিয়ের দিনই দেখছে, দেখে তো একদম অবাক। তারা শুধু এই চিন্তাই করতেছে যে কিভাবে মেনে নিবে। ওই সময় আমি ছেলে দেখছি না, আমি বিয়ের দিন শুধু আমি ওরা বাড়িতে আমি ওরে দেখছি, হ্যাঁ। মানে তখনও পর্যন্ত বিয়ে যখন হবে তার আগ পর্যন্ত আপনি আসলে ছেলেকে দেখেন নাই, জাস্ট ছবিতে দেখছেন, এটাই না, তো? হ্যাঁ, ছবিতে দেখছি, হ্যাঁ, ছবিতে দেখছি। সরাসরি দেখলে আমি আমি বিয়ে করতাম না। এত আমার মনে হয় না যে উনি কেন? ছেলে পৃথিবীতে, দেখতে খুব উনার বিশ্রী। থেকে, আমার মনে হয় না পৃথিবীতে উনার মতো কুৎসিত, কুৎসিত চেহারার মানুষ দুনিয়াতে আর একটাও নাই। আমার এরকম মনে হয়েছে। যাই হোক, আমি ওই আমার আমি ওরা বাড়িতে গিয়েছি কুমিল্লা, হ্যাঁ, ওরা বাড়িতে গিয়েছি বিয়ের দিন। আমার, তারপর আমার অতীত মনে পড়ছে আর কি, যে আমার সাথে আগে কি কি করা হয়েছে, বা আমাকে মারার হুমকি দিছে, আমার বোনের অশান্তি থেকে আমার মায়ের অশান্তি। আমরা হচ্ছে খুবই নিম্নবিত্ত পরিবারের মেয়ে, আমার আব্বু সহজ সরল অসুস্থ মানুষ, আম্মু, আম্মুর হার্টের সমস্যা, বড় আপু অনেক সহজ সরল মানুষ, যদি কোনো দুর্ঘটনা করে, আবার আপুর একটা ছেলে আছে নতুন, আবার প্রেগনেন্ট, সব মিলাইয়া মনে করেন আমার ভেতরে একটা বোঝ, মানে একটা বোঝ আছে না, যে সবকিছু আমি মানাই নেওয়ার চেষ্টা করতেছি। তারপরে আল্লাহর নাম নিয়ে, যখন বিশ্বাস করবেন আমি ফ্রি মাইন্ডে কথা বলি, হ্যাঁ, বলেন, সমস্যা নেই, একদম রিল্যাক্সে কথা বলেন, আমার আমি তো এর কোনো ইয়া নাই। উনি যখন আমার টাচ করছে, মানে তখন মনে হইতেছে আল্লাহর আরশটা ভেঙে আমার উপরে পড়ছে, মানে আমার এত খারাপ লাগতেছে।
আমি কি করবো? মা, মানে আত্মীয়, দূর আপনার সম্পর্কের বিয়ে হয়ে আত্মীয়। গেছে, আপনি আপনার বিয়ে হয়ে গেছে, আপনি আপনার শ্বশুরবাড়িতে এখন আছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমার উনার উনার চেহারা দিকে তাকাইয়া মানে আমার এত খারাপ লাগছে ওই মুহূর্তটা, আমি বুঝাইতে পারবো না কাউরে। আমি যেহেতু ছোট আছিলাম, বুঝ জ্ঞানও কম আপনার আছিল। বয়স তখন তখন কত, আনুমানিক বয়স তখন? তখন আমি এইটে, তখন হ্যাঁ আমার বিয়ে যে সময় হয়েছিল ওই সময় আমি 9-এ পাস করছি, 10-এ উঠছি, মাত্র 10-এ উঠছি। আচ্ছা, আপনার তো ক্লাসের সাথে মিলালে হবে না, বয়স কত হতে পারে তখন? 15, 16 এরকম? বয়স 2021 সালে, আমার জন্ম হচ্ছে 2007 সালে, হ্যাঁ 7 সালে জন্ম। 21 সালের মে মাসে বিয়ে হয়েছে। তাই তো 14 বছর বয়স আপনার, মানে আপনার পরে জন্ম 2007 সালে, দুই হ্যাঁ, হাজার হ্যাঁ, সাতেই আপনার জন্ম। হ্যাঁ, বিশ্বাস করে না রে ভাই, সত্যি আমার কেউ বিশ্বাস করে না। তারপরে উনি যে যখন আমাকে টাচ করছে, মানে ওনার ফেস আমি দেখছি, তখন আমার মনে হইতেছে যে আল্লাহ, আল্লাহ আমার উঠাই নাও, আমার উঠাই নাও দুনিয়া থেকে। আমি একদিক দিয়ে আমি ওনার টাচ আমার খারাপ লাগতেছে, ওনার ফেস দেখে আমার খারাপ লাগতেছে, আর একদিক দিয়ে আমার পরিবারের সব আমার অতীত মনে হইতেছে। আমি আমি কি করব? মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নাই। আবার দূর সম্পর্কের আত্মীয়, যেহেতু দূর সম্পর্কের কই থেকে, কাছের এই আত্মীয়, তো মান সম্মানেরও একটা প্রশ্ন আছে, হ্যাঁ। এগুলো সবকিছু চিন্তা করে আমি মেনে নিছি, হ্যাঁ মেনে নিছি। তারপরে তো কয়েকদিন ছিলাম ভালোই, 1 মাস, 1 মাস ভালোই ছিলাম, হ্যাঁ। 1 মাস আমি ওখানে ছিলাম। আমার বিয়ের সময় আমার শাশুড়ি বলছিল যে ও যেহেতু এত ছোট, আমি ওরে 5 বছর রান্না করে খাওয়াবো, কোনো চিন্তা করেন না। আমার আম্মুরে বলছে, আপু মানে বিয়ের আগে আমারে আম্মু আম্মু ডাকতে ডাকতে আমারে পাগল বানাই ফেলছে। আম্মু আম্মু ছাড়া কোনো কথাই না। 1 মাস মোটামুটি ভালো ছিলাম, 1 মাস মোটামুটি ভালো ছিলাম। তারপরে উনি আছে না, আগেলা দিনের মানুষ আছিল তো, একটু কিপটা টাইপের হুম। আছিল, একটু আচ্ছা, কিপটা টাইপের আছিল। বুঝতে পারছি। কিপটা টাইপের, কিপটা টাইপের আছিল কেমন, যে আমার আমার বিয়ের পর তো নতুন নতুন মানুষ ভালো জামা কাপড় পরে, বা একটু ভালো ভালো সাজগোজ করতে পছন্দ করতো। তো এগুলো হুম। উনি আমার এগুলো পছন্দ করতো না, হ্যাঁ ভালো জামা কাপড় পরলে এগুলো পছন্দ করতো না, বা ওনার ছেলে টাকা টাকা আমাকে এক্সট্রা টাকা দিবে এগুলো উনি পছন্দ করতো না। ওর বিয়ে এরপর থেকে 3 বেলা আমারে, আমি পেট ভরে ভাত পর্যন্ত খাইতে পারতাম না। কি করতো, আমার বিয়ের 1 মাস পরে আমার রান্না করতে দিছে, তাও এত বড় লোক আছিল না, তাও আমার মাটির 2 চুলার ভিতরে রান্না করতে দিছে। খের চিনেন, খের বন, ধান থেকে হ্যাঁ, যে পাই, বুঝছি ধানের। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, আমি চিনি হ্যাঁ, এগুলা। এগুলো এগুলো দিয়ে আমাকে রান্না রান্না করতে দিত। আমরা বাসায় ছিলাম, ওর বোন আছিল, আমি আছিলাম, ওর আম্মু, ওর আব্বু, আমরা 4 জন আছিলাম, হ্যাঁ। 4 জনের 3 জন আমি বাদে, আমি তো যা রান্না করে তাই খাই। আমার ছোটবেলা থেকে আমি অনেক ভদ্র ছিলাম, খাওয়ার দিক দিয়ে অনেক, সবকিছু দিয়ে অনেক ভালো আছিলাম। আমাকে রান্না করতে দিত, আমি তো বাবার বাড়িতে কোনোদিন রান্না করছি না, এগুলো কিছু জানিও না তো। আমাকে রান্না করতে দিত, মশলা কি করতে জানেন, আমাকে মেপে মেপে দিত, মশলা মেপে মেপে দিয়ে অন্য একটা রুমে সবগুলো তালা দিয়ে দিত, যদি আমি বেশি দিয়ে ফেলি মেপে মেপে দিত। চাউল আমাকে মেপে দিয়ে, কম আমরা 4 জন মানুষ আছিলাম না, ধরেন আমাকে 2.5 পট হুম। চাউল দিছে, হ্যাঁ। দিয়ে তারপর রুম তালা দিয়ে দিছে, যে রুমে থাকতো সবগুলো কিচেন, তালা দিয়ে দিছে। আমাকে বাহিরে পাঠাইছে রান্না করার জন্য। একজনে ঝাল পছন্দ করতো, একজনে আবার একটু লবণ কম পছন্দ করতো, আবার আরেকজনে একটু শুকনো শুকনো তরকারি পছন্দ করতো। কিন্তু তরকারি রান্না করতে দিত, শুধু একটা তরকারি রান্না করতে দিত। একটা তরকারির ভিতরে কি আমি 4 জনের মর্জি মতো রান্না করতে পারবো? আর আমি কোনোদিন বুঝছি। বিয়ের আগে কোনোদিন রান্না করতেও যাই নাই। আমার হাত দুই ভাতের মার আর আগুনের আগুনের ইয়া পড়া দাগ হয়ে গেছিল। পরে আমার আম্মু মলম আইনা দিছিল, ক্রিম আইনা দিছে, এখন ভালো আছে। এরকম করে রান্না করতাম, তো রান্না তো করতাম ভালো কথা। খাই খাইতে গেলে, টেবিলের ভিতরে খাইতে গেলে, কোনো মেহমান আসলে রান্না করতাম ঠিকই। 3 জন আসলে, আর ওরা ঘরের ভিতরে ধরেন আমি বাদে 3 জন, হ্যাঁ 6টা ডিম রান্না করতে দিত, 6টা ডিম, 6টা মাছের রান্না করতে দিত, মানে 6টা মাছের সবকিছু পিস আসলে একদম রান্না করে দিত। মেপে মেপে একদম কোয়ার্টার কোয়ার্টার হিসাব করে হুম, এরকম হুম, দিত। হুম। সবাই ডিম নিত, মাছের পিস নিত, কিন্তু আমি খাইতাম ওই যে বাসি তরকারি আছে না, বাসি তরকারি দিয়ে আমি ভাত খাইতাম, কেন? বাসি তরকারি দিয়ে আমি ভাত খাইতাম। এই যে 6টা ডিম রান্না করতেছে, আমরা মোট মেহমান সহকারে আমরা মোট 7 জন, উনি দিছে 6টা ডিম মেপে দিছে, তো আমি 6টা ডিম রান্না করছি। সবাই হুম। টেবিলে বসছে,
সবাই খাইতেছে ডিম, আমি রান্না করেছি, সবাই ডিম খাইতেছে, আর আমারে দিচ্ছে যে আগের বাসি তরকারি। জানাতো না যে সবার সামনে সবাই খাইতেছে ভালো, মেহমানের সাথে ভালো খাইতেছে, আর আমি ভাই তরকারি দিয়ে খাইতেছি। আমার নিজের কাছে খারাপ লাগতো, তো কিচ্ছু বলতে পারতাম না, নতুন নতুন ছিলাম। হুম। সবকিছু করতাম, আম্মুরেও কিছু বলছি না। এমন করে ১.৫ বছর, হ্যাঁ, আমি কাটাইছি। তারপরে এক আবার যৌতুকের জন্য আমার আম্মুরে চাপ দেওয়া হইতো, কি বলতো মানে যে এই যে আপনার হাজবেন্ডও যৌতুকের জন্য প্রেশার দিছে? ১.৫ বছর আমি পার করছি, কাউকে কিছু বলিনি। এর ভিতরে আবার উনারা বাড়িতে থাকতাম যতদিন আমার কষ্ট হইতো, তো উনার বাড়িতে থাকতাম যতদিন, আহ এতদিন আবার আমার বাবার বাড়িতে থাকতাম। আমার শাশুড়ি একটু কিতা টাইপের আছে না, যে আমি ওইখানে থাকলে আমার খাওয়া খাওয়া খরচ হুম। সবকিছু তো দেব। তা আমারও এখানে দিয়ে রাখতে, বাবার বাড়িতে বেড়াতে কোনো সমস্যা ছিল না। আবার কি করতে জানেন, আমি যখন গোসল করতাম আমাকে বলতো আমি নাকি টাঙ্কির ভিতরে বৈশা বৈশা গোসল করতেছি, পানি অপচয় করতেছি। আমি সারাদিন কি করতাম না করতাম, সারাটা দিন ওই বামে, এগুলো 2021-22 সালের ঘটনা। হ্যাঁ হ্যাঁ, ফলো করতো। পৃথিবী এখন এরকম মানুষ এক্সিস্ট করে। আমি, বলেন। আমাকে বলা হয়তো আমি তো মেয়ে মানুষ, সারাদিন কাজ কাজ টাজ করে, যেহেতু আমি বড় বউ আছিলাম, বয়সটা কম আছিল কিন্তু ফ্যামিলি বড় বড় আছিলাম, তো কাজ টাজ কইরা তারপর আমি গোসল করতে যাইতাম। তাহলে আমাকে একটু দেরি হইতো, আমার গোসল এমনিতে একটু দেরি হয়, একটু দেরি হইতো। তো আমাকে বলা হইতো যে কি করো, বাথরুমে এতক্ষণ কি করো, হ্যাঁ, আহ, টাঙ্কির পানি কি সব তুমি একাই শেষ করবা, কারেন্ট বিল কে দিবে, এরকম বলা হইতো। আমার বিয়ে দেওয়ার পরে আবার আমার ভাই কি বলতাম, উনিও, আমার আপুর জামাই, উনিও অনেক রাগারাগি করতো যে এত কম বয়সে কেন বিয়ে দিলেন, ওরা তো আরো ভালো বিয়ে দিতে পারতাম, বা ছেলেটা অনেক কুৎসিত, ওর সাথে মানাইছে না, কেন বিয়ে দিলেন। একটু ইন্টারাপ্ট করি, এখানে যেটা হয়েছে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে কিছু অংশ আসলে রেকর্ড হয় নাই। তো যেটুকু অংশ রেকর্ড হয় নাই সেটা আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি। তো একটা সময় এরকম টর্চার ফেস করতে করতে রিতা তার নিজের বাবার বাড়ি চলে আসে, আর নিজের মা বাবাকে অনেক বোঝায় যে সে তার শ্বশুর বাড়িতে আর ফিরে যাবে না, সে তার নিজের বাড়িতেই থেকে যাবে। আর তখন তার যে দুলাভাই, যে আসলে এই ঘটনার একদম শুরুর কালপ্রিট, সে আসলে তাকে সাপোর্টও দেয় যে না, শ্বশুরবাড়িতে ফেরত যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকো। আর শ্বশুরবাড়ির লোকেরা যখন বুঝতে পারে যে আসলে বউ কেন ফেরত আসছে না, তারা এসে অনেক রিকোয়েস্ট করে, অনেক কিছু বলে, কিন্তু তবু রিতা একদম অনড় থাকে যে সে আর শ্বশুরবাড়িতে ফেরত যাবে না, সে তার বাবার বাড়িতেই থাকবে, এরকম শ্বশুরবাড়ি তার লাগবে না। এইভাবে অনেক দিন চলে যায়, তার শ্বশুরবাড়ির সাথে তার তেমন কোনো যোগাযোগ থাকে না। তারপর সে নর্মালি স্কুলে ভর্তি হয়। স্কুলে ভর্তি হওয়ার পর তার লাইফ একদম নর্মাল হয়ে যায়, অন্যান্য স্বাভাবিক ৮-১০টা মেয়ের মতোই সে তার নিজের জীবন কাটাইতে শুরু করে। তার নিজের বন্ধু হয়, তার নিজের বান্ধবী হয়, তাদের সাথেই সে বেশ মানে একদম স্বাভাবিক টিপিক্যাল ক্লাস 9-10 মেয়েরা যেরকম থাকে সেরকমভাবেই তার জীবন কাটতে থাকে। পরীক্ষার এসএসসি আর পরীক্ষা। কয়েক মাস আছে, হ্যাঁ 23 সালে এসএসসি পরীক্ষার আর কয়েক মাস আছে। ওই সময় আমার আম্মু ভর্তি করাইছে, আবার আমার স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে গেছে। তারপর স্যারে বলতেছে আমাকে নাকি ভর্তি করা, আমাকে নিয়ে গেছে বৃষ্টির দিন আছে না, আমার মনে আছে। আমি আর আম্মু গেছিলাম স্কুলে। তারপর আমার একটা পরিচিত স্যার আছিল আর কি, ওনার কাছে বলছে। তো স্যারে ডিরেক্ট বলছে যে আমাকে ভর্তি করাবে না, আমার নাকি কি দেরি হয়ে গেছে বা পরীক্ষার সময় চলে আসছে, আমাকে আর ভর্তি করাবে না। পরের দিন আবার স্কুলে গেছে। তারপর কয়েক হাজার টাকা ঘুষ দিছে। তারপরে আমাকে হুম। ভর্তি করাইছে, স্কুলে ভর্তি করাইছে। তো আমি আস্তে আস্তে পড়াশোনার ভিতরে মনোযোগী হই, এগুলো ভুলে যাই, মানে আস্তে আস্তে বলতে শুরু করি। আর ওদের থেকে কোনো আসছিল না, কোনো যোগাযোগ করার চেষ্টাও করছে না, বা আমরা থেকেও কোনো আসছিল না। 2024 সালে জানুয়ারি মাসে, হ্যাঁ, পারিবারিক ভাবে আমরা বাড়িতে ওরা আসছিল। হুম। এর ভিতরে আবার একটু আমরা বাড়ি থেকে একটু ভয় দেখাইছিল আর কি। এই সময় আবার ওই আমার আপুর জামাই আমরা পাশে আছিল। ওই সময় হয়তো আমি জানি না এখন, খারাপ মানুষ কি আর ভালো হয়, এখনো জানি না কতটুকু ভালো হয়েছে। আমি এখন, মানে এখন তো আর বিয়ের পরে তো এরকম কোনো হয়েছে না ওনার সাথে, হুম। মানে উনি কোনো মানে ওই হয়েছে না আগের আমার। মতো এরকম মানে অশ্লীল কথা কোনো কাজ করার চেষ্টা করে নাই বিয়ের পর থেকে? না, 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 এরকম ছিল না। তা ওই সময় খারাপ সময়ে আমাকে সাপোর্ট দিত। ওই সময় উনি আমার খরচ বহন করছে, হ্যাঁ। মনে আমার মনে হয়েছিল যে, আমার এখনো মনে হয় যে উনি কিছুটা হইলেও বুঝতে পারছে, ওনার বউটা কিছুটা হইলেও বুঝতে পারছে। তখন আমার হুম। সব, উনি আবার যে শিক্ষিত মানুষ আছিল না, ওনার ফ্রেন্ডও আছিল, বুঝতে পারছে বলছে অনেক এরকম না, ভয় এটা দিত।
দেখা বুঝতে পারছো এরকম না, মানে জাস্ট আর ক্লোজ হওয়ার ট্রাই করতেছিল হয়তো। জানুয়ারি মাসে হুম 20 তারিখে পারিবারিকভাবে আমার ডিভোর্স। আমার বাড়িতে যখন আমার হাতে আমাদের কাবিন, হ্যাঁ, আর আমার তো বয়স কম ছিল না ওই সময়, কিন্তু করোনা ছিল, মনে আছে? করোনা ছিল, করোনা ভাইরাস ছিল। হুম 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 তো হুম হুম চুরি করে আমার গ্রামের এখনো অনেকেই জানে না যে আমার বিয়ে হয়েছে বা আমার সাথে এমন এমন ঘটনা হয়েছে। আমার গ্রামের মানুষ এখনো ভালো করে জানে না, এখনো না। হুম কাবিন করছে 3 লক্ষ টাকা, হ্যাঁ। আমার হুম একটা ফেক জন্ম নিবন্ধন বানাইছে অনলাইনে, এটা দিয়ে হুম কাবিন করছে 3 লক্ষ টাকা। তো যেহেতু আমি খাইতেছি না, তো আমার 3 লক্ষ অর্ধেক দিতেছে, দেড় হুম লক্ষ অর্ধেক দিতেছে। যখন আমার হাতে টাকার বান্ডেল গুলো দিছে, বিশেষ করে না, আমার মনে হইতেছে আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি, বা আমার আমি জাস্ট টাকাগুলো আমার হাতে নিয়ে আমি সোজা আমার আম্মুর মুখের উপর ছুঁড়ে মারছি। টাকা, নেও টাকা দিয়ে আমি বিছানায় উপর হয়ে শুয়ে তো কান্না, উপর হয়ে শুয়ে কান্না করতেছি। মানে ঘোর ভরা মানুষ। তারপর মানে আমি মাঝখানে কিন্তু আমি ভুলে গেছিলাম কলেজে উঠছি, নতুন ফ্রেন্ড হয়েছে, আমি মাঝখানে ভুলে হুম গেছিলাম। তারপর আবার বিচ্ছেদ, আবার নতুন করে আবার একটা মানে ডিভোর্সি একটা ট্যাগ লাগানো হয়েছে। আমি হুম তো জীবনও কল্পনাও করি নাই যে আমার মতো মেয়ের জীবনে এমন কিছু ঘটবে, এমন পরিস্থিতির সম্মুখীন হব, কোনোদিনও আমি ভাবছি না। তো এই পয়েন্টে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তার দুলাভাইয়ের সাথে তার বর্তমান সম্পর্কটা কেমন, দুলাভাই আগের মতোই তাকে এরকম কিছু করা ট্রাই করে কিনা। তো সে যেটা জানিয়েছে সেটা শুনুন। শোনার এখন বসে থেকে এখন তো আর ট্রাই এখন করে না কিছু, এখন তো আর এরকম উল্টাপাল্টা কিছু করার না, ট্রাই করে না, তাই না? কোনো সুযোগও নাই, হ্যাঁ, এখন তো কোনো সুযোগও নাই। আসলে তো আচ্ছা। এখনো আমি আসলে মানে কেমন আছেন আমার বাড়িতে আসে, তো রাতে থাকে, কেমন আছেন হুম ভাইয়া এগুলো জিজ্ঞেস করে। মানে আমি ওনার সামনেই যাই না, এখন সামনেই যাই না। আর আমি বলছি না আমার উপর কেন এমন, মানে কোন নজর পড়ছে। এমন হইলে আমি মনটাকে সান্ত্বনাইতে পারতাম যে আহ, আমি মানে বেপরদা চলাফেরা করতাম বা অশ্লীলতা এরকম করতাম, একটা ইয়া আছিল, হ্যাঁ। আমি কোনোদিন এমন করছি না। আমি ছেলেদের সামনে গেলেই, আমি এখনো পড়াশোনা করতেছি, হ্যাঁ, ছেলেদের সামনে গেলেই আমার আমি সব কিছু বলে যে আমার নার্ভাস লাগে, শরীর কাঁপাকাঁপি শুরু করে দেয়, এমন একটা অবস্থা। ছোট থেকে আমার এমন একটা ইয়ে আর কি, ছোট আপনি থেকে। সবসময় তো মোটামুটি অনেক, মানে আপনার ছবি তো দেখা যাইতেছে বোরকা পরা টাইপ, মানে হিজাব পরা আর কি, রেগুলার হিজাব। সবসময় তো এভাবেই হ্যাঁ। থাকেন, তাই না? ঠিক তো আছে রিতা, আপনার জীবনের এখন রীতিমতো রেজা শুধুমাত্র আপনার সাথে কিছু অংশ আসলে ট্র্যাজেডি আর কিছু অংশ ক্রাইম, দুইটা মিলিয়ে আপনার জীবন গেছে। আশা করা যায় সামনে আর কিছু হবে না, ইনশাআল্লাহ। দোয়া করি আপনার লাইফ পরবর্তীতে অনেক অনেক ভালো কাটুক। তো এই ছিল রিতার জীবনে ঘটে যাওয়া আসলে ঘটনা। ঘটনা বললে আসলে ভুল হবে। আর তার নাম রিতাও না, তার নাম আসলে রিতা আসলে একটা ছদ্মনাম। তার নাম আসলে আরেকটা, কণ্ঠ যেটা শুনলেন সেটাও সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া, এটা তার অরিজিনাল কণ্ঠ না। আর কি আর বলবো, আসলে আমি নিজে ওয়ার্ড হারিয়ে ফেলেছি যে আসলে এখানে কি বলা উচিত। কিন্তু এখান থেকে আশা করি অনেকেই অনেক কিছু শিখতে পেরেছেন, যে অ্যাটলিস্ট এইটা জানতে পেরেছেন যে আমরা যাদের বিশ্বাস করি, যাদের খুব ক্লোজ মনে করি, যে আমার তো দুলাভাই বা আমার তো খুব কাছের মানুষই না, অনেক সময় কাছের মানুষ হলেও আপনার ছোট ছোট বাচ্চারা, স্পেশালি মেয়ে বাচ্চারা, তাদের সাথে সেফ থাকে না। যদি আপনি প্যারেন্টাল ফিগারে থেকে থাকেন, আপনার ছোট ছোট ছেলে মেয়ে থেকে থাকে, তাহলে আপনি এটা খুব ভালো মতো রিলেট করতে পারবেন হয়তো বা। তো এই ছিল টোটাল আমার এপিসোড। আশা করি সামনের এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো ভিকটিমের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, আর নিজের কাছের মানুষদের অনেক অনেক খেয়াল রাখেন, স্বাভাবিক থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।